আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সূচকের মানে উচ্চতর গণিতের 9.1 অনুশীলনীটার সমাধান করার চেষ্টা করব। এই অনুশীলনীটাতে যা বোঝানো হয়েছে এবং যে অঙ্কগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কিছু প্রমাণ আছে, সরল করো বা সমাধান করো এই জাতীয় কিছু প্রমাণ আছে এবং এগুলাকে করে দেখাইতে হয়। এই সূচকের এই ম্যাথগুলোকে করার সময় তার আগে সূচকের কিছু ধারণা আমাদের থাকা উচিত। সো আমি এর আগের ভিডিওটাতে এক্সপোনেন্ট এন্ড লগারিদমের ফার্স্ট ভিডিওটাতে আমি ব্যাখ্যা করেছিলাম যে সূচকের কি কি রুলস আমাদের মনে রাখতে হবে। এটা আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এটাকে আমরা 1 ধরবো, কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটা বা রাশিটাই হবে তার মান। এরপরে যখন আমরা ঘাতগুলোকে গুণ আকারে পাই তখন সেগুলোকে যোগ করতে হবে এবং ঘাতগুলোকে যখন আমরা ভাগ আকারে পাই তখন আমরা বিয়োগ করি। তো এই জাতীয় কিছু সাধারণ স্বাভাবিক বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের 9.1 অনুশীলনীটা করতে হবে। সো 9.1 অনুশীলনী থেকে যে ম্যাথগুলো আছে তাকে আজকে আমি হিসাব করেছি, কয়েকটা প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো যেন তোমরা যারা ক্লাস করছো বা তোমরা এই অধ্যায়টাকে দেখো জানো এটা মোটামুটি সহজ, তোমাদের জন্য কিছুটা হেল্প হয় এবং ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যেমন একেবারে শুরুতেই এই চ্যাপ্টারে কিছু কাজ দেওয়া আছে, তাই না? সেই কাজের মধ্যে প্রথম একটা ম্যাথ হচ্ছে এরকম। আমি যদি বইটাই আমি নিয়েছি, সুতরাং তোমাদের কাছেও বই আছে, আমার কাছেও বই আছে, মেইন বইটা। এরকম একটা ম্যাথ আছে এরকম যে কাজ নাম্বার 1 যে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, এরকম একটা ম্যাথ। এবং বলা হয়েছে যে মান নির্ণয় করো। সো এই অঙ্কগুলোকে খুব সহজে আমরা করতে পারবো যদি আমরা এটার এই এক্সপোনেন্টগুলোকে বা সূচকগুলোকে আমরা বুঝতে পারি। তো এখানে কীরকম আছে, তো আমি যদি এটাকে হিসাব করি যে হ্যাঁ 5 টু দি পাওয়ার n, তো যেহেতু এই n এর প্লাস 2 আছে আমি লিখতেই পারি যে ইন্টু 5 স্কোয়ার। তো এটা আমরা জানি যে আমাদের নিধান বা বেস যদি সমান হয় ঘাতগুলোকে আমরা এভাবে লিখতে পারবো। প্লাস এই যে 35 আমরা এটাকে লিখতে পারি 5 ইন্টু 7 ইন্টু এই যে 5 এই টু দি পাওয়ার n ইন্টু এই যে মাইনাস 1, এটা হবে 5 টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা আমরা জানি। এখন নিচে হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, আমরা এটাকে চেঞ্জ করলাম না। এখন আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা এরকম হয় যে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার প্লাস ওকে তো 5 ইন্টু 7 ইন্টু 5 টু দি পাওয়ার n ইন্টু 1/5। এটা হয় কারণ আমরা 5 এর পাওয়ার যে ইনভার্স 5 ইনভার্স 1 আমরা এটাকে 1/5 লিখতে পারি। তো আমরা নিচে যা আছে তাই লিখবো 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন কি করা যায়, এখন এই 5 আর এই 5টা কাটা যায় এবং উপর থেকে আমি 5 টু দি পাওয়ার n কমন নিতে পারি। তো আমি যদি এখন 5 টু দি পাওয়ার n কমন নেই তাহলে আমার উপরে থাকতেছে 5 স্কোয়ার প্লাস এই যে 7 আর এইখানে 5 টু দি পাওয়ার n ইন্টু 4 তো আগের মতোই আছে। তো এখন আমি কি করব, এখন আমি জানি যে আমার 5 টু দি পাওয়ার n টা কাটা যাচ্ছে, তার মানে আমি উপর থেকে 5 টু দি পাওয়ার n কাটতে পারি। কাটলে পরে আমার কি থাকছে হচ্ছে উপরে এই যে 25 আর 7 আমরা যদি যোগ করি আমরা কি পাই 32 আর নিচে হচ্ছে 4। তো 4 কে আমি 32 দিয়ে কাটলে আমার কত হবে 8। সুতরাং এই সমাধানের ক্ষেত্রে বা এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন মান নির্ণয় করব তখন আমাদের এই সহজভাবে এইটা আমরা বের করলাম। এটা খুবই আপাত দৃষ্টিতে খুব সহজ এবং আমরা সহজ জিনিস দিয়েই শুরু করলাম। ঠিক আছে, তার মানে আমরা এই অঙ্কটাকে পারবো এবং এই জিনিসটাকে ধরে সামনে আরো ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, গেল একটা। এখন পরের ধাপে আমরা যদি দেখি যে 5 এর কাজের মধ্যে কিছু ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলা এমসিকিউতে আসে। যে এমসিকিউগুলোকে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এমসিকিউগুলোর ম্যাথগুলোকে করার জন্য একটু ঠান্ডা মাথায় ভাবার দরকার। কিরকম, এই যে সরল করো, তো সরল করোর মধ্যে এরকম একটা অঙ্ক আছে 15 নম্বরে, যে এটা হচ্ছে ধরো 12 রুট ওভার a টু দি পাওয়ার 8, হ্যাঁ a টু দি পাওয়ার 8 আবার রুট ওভার দেওয়া আছে a টু দি পাওয়ার 6 আবার রুট ওভার a টু দি পাওয়ার 4, এই অঙ্কগুলো আছে। আচ্ছা,
এই ধরনের আরও কিছু ম্যাথ থাকতে পারে, এবং এই ধরনের ম্যাথ আসলে এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ এই ম্যাথগুলো পারা যাবে এবং এই ম্যাথগুলোকে খুব ইজিলি করা যায়। কিভাবে? আমি সমাধান করার আগে ভেবে নিচ্ছি কি করব, এটা রুট না, তো আমরা জানি যে আমি যদি লিখি রুট এ, এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে a এর পাওয়ার হচ্ছে হাফ, তাই না? a এর পাওয়ার হাফ। এখন আমি যদি এই রুটের উপরে আমার পাওয়ার থাকতো 8, তাহলে এটা আমার গুণ হইতো, তাহলে এটা হইতো এত ইনটু 8, তাই না? তাহলে এখন আমি যদি 2 দিয়ে 8 কে কাটি, তাহলে আমার অ্যান্সার হইতো a টু দি পাওয়ার 4, এর পাওয়ার 4। ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি, তাহলে 4 এর অর্ধেক কত? 2, 2 আর 6 যোগ করলে কত হবে? 8, 8 এর অর্ধেক কত? 4, 4 আর 8 যোগ করলে হবে 12, সো 12 আর 1/12 হিসাব করলে এর পাওয়ার হবে 1, দ্যাট ইজ a। এটার উত্তর a হবে। এবং এই জাতীয় অঙ্কগুলা সাধারণত এমসিকিউতে আসে। তো আমি রিকোয়েস্ট করব, তোমরা যখন এমসিকিউতে পাবা, এই পাওয়ারগুলোকে একটু মৌখিকভাবে যোগ করে ফেললে এমসিকিউর ক্ষেত্রে অ্যান্সার করতে সহজ হয়। কেমন? এই যে 4 এর অর্ধেক হবে 2, 2 এর সাথে 6 যোগ হবে 8, 8 এর অর্ধেক হচ্ছে 4, 4 এর সাথে 8 যোগ করলে হবে 12, সো a টু দি পাওয়ার 12 আর রুট 12 যদি আমরা করি, তাহলে কি হবে? 12 12 কাটা যাবে, তাহলে অঙ্কের ভবিষ্যৎ হচ্ছে a হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 12 রুট, এই যে a টু দি পাওয়ার 8, আমরা এটাকে রাখলাম, তো এটাকে একটু ভাঙি, এটাতে আছে a টু দি পাওয়ার 6 ইনটু এই যে a টু দি পাওয়ার 4, এটার আগে যে রুট আছে এটা এখন হাফ হয়ে যাবে, তো তখন আমি লিখব যে a টু দি পাওয়ার এটা হচ্ছে হাফ। তার মানে এই যে রুট a টু দি পাওয়ার 4, এই অংশটা হচ্ছে এখানে। a টু দি পাওয়ার 6 এর আগে রুট তো আছেই, তার মানে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে a স্কয়ার। তো যদি a স্কয়ার হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি এইখানে যে এটা হচ্ছে 12, এটা হচ্ছে a টু দি পাওয়ার 8, তারপর এখানে কত হচ্ছে? 6, আর এখানে হচ্ছে a স্কয়ার, তাহলে এখানে থাকতেছে a টু দি পাওয়ার 6 ইনটু a স্কয়ার, তাই না? এখন আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, মানে আমি 2 ভাগে করছি, তো a টু দি পাওয়ার 8, এই যে 6 আর 2 এটা যোগ করলে a টু দি পাওয়ার 8 হবে, তাহলে থাকতেছে হচ্ছে 12 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 8, দেন এই নিচে থাকতেছে রুট ওভার a টু দি পাওয়ার 8। কারণ আমি জানি এই ভিত্তি যদি সমান হয়, তাহলে ঘাতগুলা কি হবে? যোগ হবে, তাহলে 6 আর 2 হবে 8, তার মানে এখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে এই আমার এটা ঠিক আছে 12 a টু দি পাওয়ার 8, ঠিক আছে। এখন 8 আর এই রুট, তাহলে এটা কি হচ্ছে? a টু দি পাওয়ার 8, এইটার পাওয়ার হবে হাফ। যদি হাফই হয়, তাহলে হাফ আর 8 গুণ করলে হবে কত? 4, তাহলে আমার কি থাকতেছে? থাকতেছে হচ্ছে 12 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 8 and a টু দি পাওয়ার 4। তার মানে এই 8 আর হাফ কাটাকাটি করলে 4 হয়। এখন আমার 8 আর 4 কি হবে? যোগ করলে 12 হবে, তাহলে আমার থাকতেছে হচ্ছে 12 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 12। তাহলে এটা কি হবে ভবিষ্যৎটা? a টু দি পাওয়ার 12 রুট 12 যদি হয়, তাহলে আমি কি করব? যে a টু দি পাওয়ার 12, এইটার পাওয়ার হচ্ছে 1/12। কেন? কারণ আমরা জানি যে স্কয়ার রুটের উপরে যেই সংখ্যাটাই থাকবে 1 তাই হবে। তাহলে 12 আর 12 কাটাকাটি করলে কি হবে? 1, তাহলে এখানে এর পাওয়ার হচ্ছে 1, আলটিমেটলি এটার রেজাল্ট হচ্ছে a। সুতরাং এই অঙ্কগুলো খুব সহজে বোঝা যাবে। আমি প্রথম দিকে যেভাবে যোগ করে কথা বললাম, সেই মৌখিকভাবে করেও অঙ্কটা করা যাবে। সাধারণত অন্য অনেক ক্ষেত্রে পি এর মান অনেক অনেক বড় মান দিয়েও এক্সপোনেন্ট দিয়ে অঙ্কগুলো হইতে পারে। সো আই গেস যে এই যে আমি করলাম, এখানে যে 4-5 মিনিট সময় ব্যয় হইল, এটা মৌখিকভাবে ইজিলি করা যাবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, গেল এই পর্যন্ত। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা থাকারও কথা না। ওকে, এই জাতীয় অঙ্কগুলো এমসিকিউর জন্য। আচ্ছা, এখন পরে আরেকটু যদি এরকম হয় যে তোমাদের বইয়ের মধ্যে সমাধান করো যেগুলো আছে, সমাধান করো, সমাধানের ক্ষেত্রে অনেক জটিল জটিল ম্যাথ থাকতে পারে। জটিল বলতে একটু লম্বা হয়, কিন্তু লম্বা হইল দিন শেষে অঙ্কগুলা করে মজা। কারণ সূচকের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি লাস্টে কোন পর্যন্ত যাব, এটা হচ্ছে আমাকে হিসাব করতে হবে। তো লাস্টে যে পর্যন্ত যেতে পারি আমি সেই পর্যন্তই যাওয়ার চেষ্টা করব। যেমন ধরো
একটা ভ্যালু দেওয়া আছে এরকম যে 2^x + 3, এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে। আমি সবই বই থেকে করছি। 2^x + 3 প্লাস 2 কত x + 1, x + 1, এইটার মান দেওয়া হয়েছে 320। ধর এটা এমসিকিউর জন্য যদি আমি চিন্তা করি, কি করব, আমি সরাসরি এটাকে লিখে দিব 2 মানে 2^x 2³ প্লাস 2^x ইনটু 2^1। তো 2^1 মানে তো 2, তো এখানে কি থাকতেছে 320। তাহলে আলটিমেটলি আমি উভয় পাশ থেকে 2^x কমন নিতে পারি, তাহলে বাকি থাকবে হচ্ছে 2³ আর 2, 2^1 মানেই তো 2, তাহলে এটা হচ্ছে 320। এখন এই 2^x হিসাব করলে আমার এখানে হচ্ছে 8 আর 2 হচ্ছে 10, কারণ আমি যোগ করছি, ইকুয়াল টু 320। তার মানে আলটিমেটলি এই 2^x মানে হচ্ছে এই 320 কে 10 দিয়ে ভাগ করব, তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে 32। তার মানে এই 2^x যদি 32 হয়, আমি কি করব, আমি 32 কে 2 এর কত পাওয়ার হইলে হবে সেটা চিন্তা করতে পারি। তো আমরা কি জানি, আমরা জানি 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, তার মানে 2 কে 5 বার গুণ করতে হবে। তার মানে আমি জানি এটা হচ্ছে 2^5, 32 মানে 2^5। তাহলে আমি এখানে লিখতে পারি 2^5। এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে আমার উভয় পাশে আমার বেজ সমান, তাহলে আমি পাওয়ার দুইটাকে সমান বলতে পারি। তাহলে এক্ষেত্রে সমাধান করো যেটা, সেক্ষেত্রে এই x এর মান আসবে 5। খুব সহজ, আসলেই সহজ। এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। প্রাথমিকভাবে মনে হইতে পারে হ্যাঁ তোমাদের কাছে অবশ্যই এগুলো সহজ, সূচকের ম্যাথগুলো করা, তবে সামনে আরো কিছু ম্যাথ আছে যেগুলোকে আমাদের একটু মনোযোগ দিয়ে করা লাগবে, দেখি কি করা যায়। সো এই গেল মানে খুব সহজ ম্যাথ। এখন যদি সমাধান করার আরেকটা ম্যাথ আমি দেখি, যে সমাধান করার ক্ষেত্রে ধরো যেই ম্যাথটা আছে একটু মনোযোগ দিয়ে যদি করি আমরা, 4^x ঘয়ের 1, 4^x minus 3^x minus half is equal to 3^x plus half minus 2^2x minus 1। আচ্ছা, এরকম একটা ভ্যালু দেওয়া আছে, এটা আমরা কি করব, আমরা এখানে x এর মান বের করা ট্রাই করব। তো একটু ট্রাই করি কি করা যেতে পারে। আমি একটু অঙ্কটাকে একটু দুই পাশে করি। যেমন ধরো আমি দেখতেই পাচ্ছি যে এটা 4 মানে 2 স্কয়ার হবে, তাহলে আমার বেজ আছে 2 3 3 2। তা আমি প্রথমেই চিন্তা করে নিব যে আমি 2 এক পাশে আনবো, 3 এক পাশে নিব, এরপরে যা করার করব। তো ঠিক আছে, আমি যদি এখন ভাবি যে এটা হচ্ছে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার x, এইটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস 2^2x minus 1, এটা যেহেতু মাইনাসের এই পাশে নিয়ে আসলাম, আচ্ছা, ইকুয়াল টু এই 3^x ইনটু এটার এই পাওয়ারটা কত, 3^½ মানে x plus 1/2 মানেই তো হাফ। আর এটাকে যদি এই পাশে নেই তাহলে প্লাস হবে, তো এটাকে যদি এই পাশে নেই, আমি একটু এক লাইন আগায় নিচ্ছি, তাহলে এটা হবে 3^x। এই যে -½ এটার মানে কি, এটার মানে হচ্ছে, আচ্ছা আমি বলছি, ধরো এটা হচ্ছে -½ এই তো। এখন এখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে 2^2x প্লাস 2^, এই যে এখানে আছে 2^2x, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2^2x ইনটু 2 ইনভার্স 1। পারি না লিখতে? যদি আমরা এইভাবেই লিখি তাহলে আমরা এখান থেকে কি কমন যাইতে পারে, 2 ইনভার্স 1 মানে কিন্তু হাফ। আর এইখানে দেখো আমার এই বিষয়টা হচ্ছে 3^x যদি নেই, 3 এর পাওয়ার হচ্ছে হাফ মানে √3 মানে √3, তাহলে এটা হচ্ছে এই রকম হবে, রাইট? প্লাস আমি যদি এখন 3^x কমন নেই তাহলে -½ তাহলে এটা কি হবে 1/√3। ওকে, এখন আমি যদি উভয় পাশ থেকে 2^2x কমন নেই, কি থাকে, এই পাশে থাকে হচ্ছে 1, এই যে এই পাশে 2 ইনভার্স 1, এখানে থাকে হচ্ছে হাফ। ওকে ওকে,
এইখান থেকে যদি আমি 3 টু দি পাওয়ার x কমন নেই, এখানে থাকে √3, এখানে থাকে 1/√3। একটু ছোট হয়েছে ম্যাথটা, হ্যাঁ লম্বার থেকে একটু ছোট হয়েছে। তাহলে এখানে কি হয়, 2 একে 2 আর 1 3, 3/2। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3/2। এইখানে হচ্ছে 3 টু দি পাওয়ার x, √3 গুণ করলে হচ্ছে 3 আর 1 যোগ করলে হবে 4। তাহলে এইখানে দাঁড়াচ্ছে 4/√3। হইল মজার ব্যাপার। আচ্ছা, এখন আরো আছে। আমি এবার 3 গুলার এক পাশে রাখি আর 2 গুলাকে এক পাশে রাখি। কি করব, আমি এখন করব হচ্ছে এই 2 টু দি পাওয়ার 2x, এই 2 টু দি পাওয়ার যে 2x ওকে রাখলাম, ইনটু 3 ইনটু এই যে 2 যে আছে উপরে এটা মাইনাস হয়ে গেল, নিচে যেহেতু আছে উপরে নিয়ে গেলাম। আচ্ছা নিলাম, এই 3 টু দি পাওয়ার x 4 মানে হচ্ছে 2 স্কয়ার, আর 3 রুট নিচে আছে, তার মানে এটা হচ্ছে ওই আগের ফর্ম আসবে 3 টু দি পাওয়ার -2। কেন এরকম করলাম, উপরে করা যায় তো অনেক ভাবে করা যায়, আমি ধরো এইভাবে নিয়ে আসছি। তো এখন আমি যদি 3টাকে এখানে নিই আর এই 2টাকে এখানে নিয়ে আসি, তাহলে চেহারাটা কেমন হয়? চেহারাটা হয় এরকম যে 2 টু দি পাওয়ার 2x ইনটু 2 টু দি পাওয়ার -1। তো এটা যদি নিচে আসে 2 স্কয়ার হবে না, এই 2 স্কয়ারটা নিচে আসবে না ভাগফলিকার আকারে। তাহলে এটা যদি উপরে চলে আসে তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার -2। এটাকে আমি এই পাশে নিয়ে আসছি। আর এখানে কি কি আছে, 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার -2 ইনটু এই 3টাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এই 3 এর পাওয়ার হবে -1। ওকে, আমি একটু একটা ডিমার্কেশন করে একটু ওই পাশে যাচ্ছি, জায়গা হচ্ছে না। তাহলে এখন আমি 2 এর পাওয়ার গুলোকে একটু খেয়াল করি। 2x -1 -2, তার মানে এখানে থাকতেছে 2 এর পাওয়ার হচ্ছে 2x -3। ওকে, আর এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে যে 3 এর পাওয়ার হচ্ছে x -2 -1, তার মানে x -half -1। তাহলে কি দাঁড়াচ্ছে, তো এইটাও দাঁড়াচ্ছে 2x -1 -2। আলটিমেটলি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x -3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এই যে 2x -3। তো এই যে 3 এর পাওয়ার কিন্তু এখানে হাফ আছে, তার মানে এই 2 টু দি পাওয়ার 2x -3 এটা হবে √3, এইটার পাওয়ার 2x -3। তার মানে আমি যদি এখন এই পুরো অংশটাকে নিচে নিয়ে আসি তাহলে কেমন হয়, কেমন হয় বলতে এই 2/√3 নিচে টোটাল পাওয়ার 2x -3। কারণ আমি যদি এরকম চিন্তা করি যে a টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার r, যদি তাই হয় তাহলে আমি এভাবে লিখতে পারি না যে এই a/b হোল টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু 1, কারণ এটার ঘাত তো সমান। দুইটার ঘাত যদি সমান হয় তাহলে আমি ভাগফল আকারে এটা লিখতে পারি, তো তাই লিখলাম এখানে। হ্যাঁ, তো দ্যাট ইজ ইকুয়াল টু 1। এই 1 মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0, তাহলে আমি 1 এর বদলে লিখতে পারি যে 2/√3 এইটার পাওয়ার 0। বাস আমার মোটামুটি একটা অবস্থায় আসছে। তাহলে 2 এর পাওয়ার 2/√3 উভয় ক্ষেত্রে বেস যদি সমান হয় তাহলে আমি লিখব যে 2x -3 ইজ ইকুয়াল টু 0। যদি 2x -3 ইকুয়াল টু 0 হয়, x এর মান কি হবে 3/2। x এর মান হচ্ছে 3/2, বোঝা গেল? তাহলে আমার 3টা ওই পাশে চলে যাবে। তাহলে এই সমীকরণের যে সমাধান x এর মান হচ্ছে 3/2। এখানে একটু বেশি সময় লাগছে, কারণ হচ্ছে আমি জানি না এটাকে আরো অনেক ভাবে করা যায় হয়তো, কিন্তু আমি একটু বেশি ভেঙে ফেলছি। মেবি এটাকে আরো অনেক ভাবে করা যায়। 4 আমি মানে 3 আর 2 কে একপাশে নিয়ে আসছি, এখানে একটু লাইনগুলো বেড়ে গেছে। বা তোমাদের যদি আরো কোনো ভালো আইডিয়া থাকে এটাকে আরো একটু শর্ট করার, আমাকে একটু জানাই। এই হচ্ছে ব্যাপার যে আমি সমাধানটা করার ক্ষেত্রে যখন আমাদেরকে সমাধান করতে বলবে একটা রাশি দিয়ে, একটা সমীকরণ দিয়ে, তখন আমরা x এর মানটা বের করব।
ইউজুয়ালি এখানে y এর মানও বের করা যায়, m এর মানও বের করা যায়, n দিয়েও করা যাবে। ওকে, প্রবলেম থাকার কথা না আমার মতে। সো হোপফুলি এই জায়গাটাতে প্রবলেম না হইলে পরের ম্যাথ শুরু করা যাইতে পারে। এটা মুছে দিলাম। আচ্ছা, সো 9.1 এর যে ম্যাথগুলো তোমরা দেখো, আমার কাছে মনে হয় যে এটা তোমাদের একটু প্র্যাকটিসের ব্যাপার, একটু প্র্যাকটিস। তোমরা যদি একটু করে বারবার করে করো, হ্যাঁ এখানে আবার একটু কাহিনী আছে স্যার, এখানে একটু ধৈর্যের ব্যাপার আছে, অনেকক্ষণ ধরে করা যায় না, করতে গেলে আবার একটু সময় লাগে। সো তোমরা এই অঙ্কগুলা, কাজের ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে, পরে আরও কিছু ম্যাথ আছে, যেমন 5 নম্বরে সরল করার ক্ষেত্রে একটা লম্বা জিনিস আছে, দেখলে মনে হবে এইরকম কেন, কিন্তু বিষয়গুলো অনেক মজার। যেমন 5-এর সরল করার আমি যদি ঘ নাম্বারটা একটু টার্গেট করি, যে ঘ নাম্বারটা, তাহলে দেখো কি আছে, আছে এরকম হচ্ছে 1 ডিভাইডেড বাই প্লাস এই 1 ডিভাইডেড বাই প্লাস এরকম 1 ডিভাইডেড বাই, একটু বড় সরল, যে এটা হচ্ছে 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস m c টু দি পাওয়ার p। ভেরি গুড। 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস m c এর পাওয়ার p প্লাস b এর পাওয়ার মাইনাস m এর পাওয়ার m। আচ্ছা, এখানে হচ্ছে 1 প্লাস c এর পাওয়ার মাইনাস p এর পাওয়ার m c এর পাওয়ার মাইনাস p b এর পাওয়ার n। একটা মজার ব্যাপার আছে এই অঙ্কটার মধ্যে, খেয়াল করে দেখো, প্রতি নেগেটিভ ভ্যালুটা দুইবার করে আছে, দুইবার করে আছে। এখন আমি যদি একটা চিন্তা করি কি করা যায়, আমি যদি এই পুরো জিনিসটাকে এমন ভাবে ভাগ করি যে আমি উভয় পক্ষকে সমান একটা ঘাত বা সমান একটা রাশি দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। যেমন মনে করো আমার কোথাও লেখা আছে যে a টু দি পাওয়ার x, ধরো বিষয়টা হচ্ছে এরকম লেখা যে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার b টু দি পাওয়ার y ইনটু c টু দি পাওয়ার z, একটা ভগ্নাংশ আছে। তা আমি যদি ভগ্নাংশের উভয় পাশে একই জিনিস দিয়ে গুণ করি, যা আমি লিখলাম হচ্ছে যে ইনটু p টু দি পাওয়ার m ইনটু p টু দি পাওয়ার m। আমার ভগ্নাংশের মান কিন্তু আগের মতোই থাকবে, অর্থাৎ আগে যা ছিল বা এই রাশিটার মান যা ছিল এখনো তাই থাকবে। সমান জিনিস দিয়ে বা সমান রাশি দিয়ে বা সমান সংখ্যা দিয়ে আমি যদি হর এবং লবকে গুণ করি, তাহলে ভগ্নাংশের পরিবর্তন হচ্ছে না মানের দিক থেকে, ঠিক আছে? তাইলে এখন আমি যদি দেখি যে উভয় পাশ থেকে কি করা যায়, আমরা জানি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই নিচের ভ্যালু উপরের ভ্যালু মানে হর আর লব সমান হবে, তো সমান করা লাগবে। কি করব, আমি উভয় পাশ থেকে a টু দি পাওয়ার মাইনাস m b টু দি পাওয়ার মাইনাস n c টু দি পাওয়ার মাইনাস p বাদ করে দিব। কেমনে আমি করব হচ্ছে এরকম, যদি আমি উভয় পক্ষকে a টু দি পাওয়ার m দিয়ে গুণ করি এই রাশিটাকে, তাইলে উপরে আমার a টু দি পাওয়ার m হবে, এই 1 এর সাথে a টু দি পাওয়ার m গুণ করলে a টু দি পাওয়ার m প্লাস এইটার সাথে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার মাইনাস m। এখন a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার মাইনাস m গুণ করলে কি হয়, কি হয়? গুণ করলে হবে হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস m, তার মানে a এর মান হচ্ছে a এর পাওয়ার 0 এবং 0 এর মান হচ্ছে 1 ইউজুয়ালি, কারণ a যদি a ইজ এলিমেন্ট অফ r হয় এবং যদি a 0 এর বড় হয়, সো অবশ্যই এখানে কি হইতে হবে, a should be element of r and a is not equal to 0. in that case আমার এটা ভ্যালুটা 1 হবে, এটা আমরা সূচকের সূত্রে জানি। তো এইটাই যদি হয় তাহলে আমরা কি করব, আমরা দেখব যে এইখানে বাকি থাকতেছে a টু দি পাওয়ার n আর বাকি থাকতেছে c টু দি পাওয়ার p। তার মানে উভয় পক্ষে আমি a টু দি পাওয়ার m দিয়ে গুণ করলে আমার দুইটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে আমার সমীকরণটা একটু সহজ হইলো, সুন্দর দেখতে হইলো। তো এখন যদি আমি হিসাব করি প্লাস এইখানে কি হবে, b টু দি পাওয়ার n দিয়ে গুণ করব, তাহলে এখানে থাকতেছে b টু দি পাওয়ার n প্লাস বাইচা থাকতেছে c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m। দেখো এই দুইটা হর সমান, একই রকম, আর কিছু না। তারপরে আমি এই পাশ থেকে উভয় পক্ষ থেকে কি করব, c টু দি পাওয়ার p দিয়ে গুণ করব। তো ঠিক আছে, c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m। এখন এইখানে যে আমি কি করছিলাম, এই b টু দি পাওয়ার n দিয়ে গুণ করছিলাম, তাহলে আমার এখানে b টু দি পাওয়ার n দিতে হবে। এখানে আমি c টু দি পাওয়ার p দিয়ে গুণ করছিলাম, তাহলে আমার এখানে c টু দি পাওয়ার
পি দিতে হবে। তার মানে এই যে আমার উপরের যেই অংশটা এবং নিচের যেটা, এই লব এবং হর, এখন আমি এটাকে লসাগু করব। তার মানে এখানে টোটাল অংশটাকে আমি যদি নেই a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p, তাহলে এখান থেকে এটা নিলে বাকি থাকবে ও। তাহলে এই a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n আর c টু দি পাওয়ার p উভয় দিকে সমান। যদি সমানই হয় তাহলে আমি কি করতে পারি, দিতে পারি এটা এটা কাটা, তাহলে উভয় পাশে কাটাকাটি করলে হচ্ছে 1 থাকতেছে। তো এখন এই যে সমীকরণের ক্ষেত্রে আমরা যখন হিসাবটা করি যে এই অংশটাকে লিখি, তাহলে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তার মানে এই সমীকরণটা বা এই সমাধানটা যেভাবে আছে যে আমরা একটা সরল করলাম, এই সরলটার মতন করে আরেকটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের বইয়ের 7-এর 6। এই 7-এর 6 অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায়, কিন্তু অঙ্কটার দিকে একটু তাকাও, একটু তাকাইলে দেখবা একটা নির্দিষ্ট ভাবে করা যাবে। কিভাবে করা যাবে তুমি যদি একটু তাকাও, 7-এর 6, আমি যদি একটু মানে স্পেসিফিক করে বলি, 7-এর যে 6 নাম্বার অঙ্কটা আছে, হ্যাঁ 6-এর ক্ষেত্রে দেখো কেন এটা আসে, একটু বেশিবার এটা পরীক্ষায় আসে 7-এর 6। আমি একটু দেখাই, পরীক্ষা লেখা আছে এখানে একটা শর্ত দিছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল 0। এটাকে আমাদের একটু ইউজ করতে জানতে হবে। আমরা যদি একটু ইউজ করতে জানার চেষ্টা করি কি হবে, আমার যে সমীকরণ দিছে সেটা হচ্ছে 1/x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1/x এর পাওয়ার c প্লাস x এর পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x এর পাওয়ার a x এর পাওয়ার মাইনাস b প্লাস 1, এটা সমান 1 দেখাইতে হবে, তাই না? তো আমি অঙ্কটা করার জন্য আমি ধরে নিব যে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, রাইট? তাহলে আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, আর এটা সমান 1 প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য আমার এটা দেয়া আছে, তো আমি যদি বলি যে হ্যাঁ দেয়া আছে, আমাকে দিয়ে রাখছে এটাকে আমি ব্যবহার করব। তো এটার দিকে একটু তাকাই, কি আছে, চেঞ্জটা কি? আমি যদি হরগুলোকে একটা সিস্টেম করি যে ওকে ধরলামই না, ওকে রাখলাম x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1। এখন আমি যদি এখন এক কাজ করি যে এখানে কি নাই, আমি যদি একটা চিন্তা করি যে আমি যদি ওকে x টু দি পাওয়ার মাইনাস c দিয়ে গুণ করি, ওকে উভয় পক্ষকে কি হয় দেখি। আমি যদি এখানে উভয় পক্ষকে x টু দি পাওয়ার মাইনাস c দিয়ে গুণ করলাম, এই যে এই অংশটা দিয়ে গুণ করলাম, তাহলে x টু দি পাওয়ার c আর x টু দি পাওয়ার মাইনাস c মানে 1, তাহলে এখানে থাকতেছে 1। এখন x টু দি পাওয়ার মাইনাস a, তো x টু দি পাওয়ার মাইনাস a আর x টু দি পাওয়ার মাইনাস c গুণ করলে কি হবে? গুণ করলে হবে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস a মাইনাস c। এখন আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই, a প্লাস c হয়। এটাকে আমরা একটু এখানে ব্যবহার করব। কেমনে? আমি যদি b টাকে এই পাশে রাখি, তাহলে আমি বলতে পারি বিটা এই পাশে রাখলে পুরো অংশটা যদি ওই পাশে চলে যায় এরকম হবে। অন দ্যাট কেস আমি বলতে পারি যে b এর মান হচ্ছে মাইনাস a প্লাস c। আমার যে ডেটা দেওয়া আছে ওইটাকে ব্যবহার করে আমি এটা লিখতে পারি। তাহলে এই যে মাইনাস a প্লাস c, এই মাইনাস a প্লাস c এর মান হচ্ছে b। তাহলে আমি যদি এখন এখানে লিখি x এর পাওয়ার মাইনাস a ছিল, মাইনাস c দিয়ে গুণ করলাম, তাইলে এটা দাঁড়াচ্ছে মাইনাস a প্লাস c, তাই না? ওটার মতো একটা কাছাকাছি গেছে, ইনটু x, সরি এটা হচ্ছে প্লাস প্লাস এই যে 1, এটা 1 হয়েছে কেমনে? x এর পাওয়ার মাইনাস c গুণ করে, তাহলে x এর পাওয়ার মাইনাস c এখানে হবে। ঠিক একইভাবে পরের অংশটাতে আমি যদি x এর পাওয়ার b গুণ করে দেই, তো x এর পাওয়ার যদি আমি b গুণ করি তাহলে উপরে x এর পাওয়ার b হবে। এইখানে কি হবে? এখানে x এর পাওয়ার a আর x এর পাওয়ার b যদি আমি গুণ করি তাহলে সোজাসুজি a প্লাস b হচ্ছে। তো a প্লাস b এর মান মানে কি? তো a প্লাস b এর মান হচ্ছে এই যে c এই পাশে চলে আসবে, তার মানে a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস c। এই সমীকরণটাকে, ওই সূত্রটাকে আমরা এইভাবে ব্যবহার করব, ঠিক আছে? আমরা ব্যবহার করব। তো এখন আমার কি বেঁচে থাকলো? x টু দি পাওয়ার b গুণ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার a প্লাস b উপরে প্লাস এটা 1 হয়ে যাবে,
প্লাস এইটা x টু দি পাওয়ার b হয়ে যাবে। গেল? এই তো। এখন আমি কি দেখতে পাচ্ছি, আমার এক লাইনের সমাধান শেষ, আর একটা লাইন বাকি। সেটা কি? ওরে তো আমি কিছুই করিনি, ওকে রেখে দিছি ও দুধ ভাত, x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1, এই ওকে রাখছি ওর মতোই। প্লাস এখানে দেখি এই যে 1, x এর পাওয়ার মাইনাস a প্লাস c মানে হচ্ছে b, তাহলে এখানে থাকতেছে x এর পাওয়ার b প্লাস এই যে x এর পাওয়ার মাইনাস c থাকুক, x টু দি পাওয়ার মাইনাস c প্লাস এখানে কি a প্লাস b, ওই যে প্লাস b মানে মাইনাস c, তাহলে x এর পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস x এর পাওয়ার b, উপরে হচ্ছে x টু দি পাওয়ার b। এখন তুমি তাকায় দেখো, ঠিক আগের অঙ্কটাতে যেমন ছিল এখানে তেমনই আছে, এই হরগুলা সব সেম, এই যে 1 প্লাস x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার মাইনাস c সেম, উপরে একই অবস্থা। এখন যে আমি সবগুলাকে কমন নিতে গেলে কি হবে, সবগুলাকে কমন নিলে এই যে এরকম হবে, যে এটা হচ্ছে 1 প্লাস x এর পাওয়ার b x এর পাওয়ার মাইনাস c, উপরে কি থাকতেছে 1 প্লাস x এর পাওয়ার মাইনাস c x এর পাওয়ার b, ঠিক সেম। এই যে আমি 3টা লাইন করছি, তো এই অঙ্কটা 3 লাইনে করা যায়, আবার অনেক লাইনেও করা যায়। অনেক কোনো অঙ্কের তো আসলে স্পেসিফিক ডায়াগ্রাম সে চিন্তা করলে হবে না, অনেকভাবে অঙ্কটা করা যাবে। তো ম্যাথ এটার উদ্দেশ্যটাই হচ্ছে যেন আমাদের ব্রেইনটা চর্চার মধ্যে থাকে, বা আমরা যেন একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করি এবং জিনিসটাকে নিয়ে ভাবি, এই হচ্ছে ব্যাপার। আর কোনো বাধা ধরার নিয়ম নাই, আর কোনো এখানে সংকীর্ণতা নাই, এবং কোনো ধরনের বিষয় নেই যে এইভাবে না করে ওইভাবে করলে ডাইরেক্ট কেটে দিব। এটা কোনো শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হইতে পারে না। হ্যাঁ, শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে যে আর কতভাবে করা যাইতে পারে, তবে হ্যাঁ শুদ্ধ নিয়ম অনুসারে করা যাইতে পারে, করা উচিত। সুতরাং এই হচ্ছে আমার অঙ্ক। তো আমি উভয় পাশকে কি করে দিব, উভয় পাশকে আমি কাইটা দিব, তো আমার রেজাল্ট হবে 1, এবং এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তার মানে আমাকে বলেছে এটা দেখাও, তাহলে আমি লিখবো যে দেখানো হলো। সুতরাং দেখানো হলো, বা যদি বলে প্রমাণ করো তাহলে প্রুফড, প্রমাণ। এই হচ্ছে ম্যাথ। সুতরাং এই 7-এর 6 এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসে, অনেকবারই আসে। আমি চাই তোমরা একটু ভালো মতন করো। একটা অনুশীলনী সবগুলো অঙ্ক করা দেওয়াটা ঠিক হবে না, তারপরে আমি একটু একটু করে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো দেখে নিতে পারো, বা তোমাদেরও ম্যাথ টিচার থাকতে পারে, বা কোনো শ্রদ্ধেয় শিক্ষক যদি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকেন। আমার পারপাস হচ্ছে স্টুডেন্ট যেন ম্যাথটাকে প্র্যাকটিস করে, এই আর কিছু না। অঙ্ক করাই দিলে তো সারাদিন ধরে লম্বা অঙ্ক করে দেওয়া যাবে, ভিডিওর লেন্থ সারাক্ষণ বাড়াইতে থাকা যাবে, কিন্তু সেটা টার্গেট হওয়া উচিত না। উচিত হচ্ছে যে একটা স্টুডেন্ট বা তোমরা যারা ইউটিউবে সার্চ করে কোনো রেজাল্ট দেখার চেষ্টা করো যে কিভাবে ম্যাথ করা যায়, আমি অনুরোধ করব যে তোমরা একটু নিজেরা করবা, নিজের হাতে ম্যাথ করবা। দ্যাট উড বি মানে ফ্রুটফুল ফর ইউর ফিউচার। তো এইখানে আরও কিছু মানে নর্মাল ম্যাথস আছে, এগুলা পারলে বাকি অঙ্ক না পারার কিছু ব্যাপার না। 8-এ দেখো লেখা আছে 9 টু দি পাওয়ার x and 27 টু দি পাওয়ার y। এই যে 8-এর দেখো গ, তো এগুলা সহজ, যে 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার y। যদি এইটা হয় তাহলে আমাকে xy এর মান বের করতে হচ্ছে। তো এটা তো তোমাদের কাছে কোনো ব্যাপার হওয়ার কথা না। তো আমি এখানে লিখব 9 মানে হচ্ছে 3 স্কয়ার, তো 3 স্কয়ার x, আর 27 মানে কত, 3 3 9, 3 9 27, তাহলে 3 কিউব, তাহলে এই হচ্ছে y। তো কি দাঁড়াচ্ছে হচ্ছে 3 পাওয়ার 2x আর 3 পাওয়ার 3y। এই তো 3 এর পাওয়ার যদি এই হয় তাহলে আমি বলতেই পারি যে 2x ইকুয়াল টু 3y। তাহলে সেই ক্ষেত্রে আমার x বাই y এর মান কি আসতেছে, y এর মান আসতেছে 3/2। তাহলে x বাই y এটার মান হচ্ছে 3/2। এটা হচ্ছে এক লাইনের অঙ্ক। আমি তো করে দিলাম, তোমাদের হয়তো অনেকের করাও লাগবে না, তোমরা এমনিই পারবা হোপফুলি। না পারার কিছু নাই, আসলেই কিছু নাই। গেল? আচ্ছা, এইটা 8-এর গ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার ওই যে 6-এর মধ্যে এই চ্যাপ্টারের 6 কিছু ম্যাথ যা আছে সেগুলো কেমনে? ওই ক্ষেত্রে অঙ্কগুলো সোজা। যেমন ধরো আমি যদি 7-এর ঘ তোমাদেরকে দেখাই, 7-এর ঘ, এই যে 7 তার ঘ, এটা নেওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ এখানে একটা যুক্তি দিয়েছে।
এর মান দেওয়া আছে, সরি 7-এর, হ্যাঁ ঘই তো, হ্যাঁ দেওয়া আছে এরকম একটা ভ্যালু যে a স্কয়ার, বিষয়টা হচ্ছে এরকম যে a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু কত দিছে, 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 মাইনাস 2/3 এরকম একটা মান দেওয়া আছে। যদি এটা দেওয়া থাকে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে এবং এর মান যদি 0-র সমান অথবা বড় হয়, তাহলে কিছু একটা দেখাইতে বলছে। কি দেখাইতে বলছে? একটা সমীকরণ দেখাইতে বলছে। কি করব? সমীকরণের দিকে তাকায় দেখলাম আমার এর কিউব আছে, তার মানে আমাকে এখানে কিউব বানাইতে হবে। তো কিউব বানাইতে গেলে আমি কি ভাববো, আমি দেখি কি ভাববো। যদি আমি এইরকম চিন্তা করি যে a স্কয়ার রাখলাম, এই 3-র পাওয়ার 2/3, তাহলে 3-র পাওয়ার যদি 2/3 হয়, আমি কি লিখতে পারিনি এভাবে যে 3 স্কয়ার ইনটু 1/3? পারি লিখতে? পারি। তো 1/3 মানে কি? 1/3 হিসাব করলে কি হবে? আমি যদি একে স্কয়ার বানাইতে চাই, তাহলে 3-র পাওয়ার 1/3 এটা লিখে আমি স্কয়ার করতে পারি, রাইট? একই তো কথা, 2/3 সেম না? তাই আমি যদি এখানে লিখি যে 3-র পাওয়ার এরকম যে 1/3 এটা স্কয়ার, লেখা যাবে? যাবে, তাতে কোনো সন্দেহ নেই, লেখা যাবে। যদি তাই হয় তাহলে আমি এইটাকেও লিখতে পারি 3-র পাওয়ার মাইনাস 1/3 স্কয়ার, এবং এই যে 2 এটাকে যে আমি এই পাশে আনলাম এটা হবে -2। হ্যাঁ, এবার আমি আরেকটা মজা করব যে এই যে এর পাওয়ার, মানে এর যে এটাকে আমি 2 করে রাখলাম, এটা আমার লাগবে। এখন আমি একটা সূত্রে যাচ্ছি, সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমি যদি এই হিসাব করি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তখন আমি সূত্রটা লিখতে পারি না, এটা a মাইনাস b হোল স্কয়ার পারি। তাহলে এই যে a আর b মিলাইতে হবে, কেমনে মিলাবো? আমি একটু তাকাচ্ছি, আমি যদি ওকে লিখি 3 টু দি পাওয়ার 1/3 and 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, এই দুইটা মিলাইলে 1 হবে। কিভাবে? যদি আমি চিন্তা করি 3 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, তাহলে এই 3-র পাওয়ার হিসাব করলে এই 1/3 মাইনাস 1/3 হয়, তাই না? তো 1/3 মাইনাস 1/3 মানে 0। তো 3-র পাওয়ার যদি 0 হয়, এটা আলটিমেটলি হবে 1। তাহলে 2 ইনটু 1 মানে তো 2। তার মানে এইখানে এই যে টোটাল যে বিষয়টা, এই টোটাল বিষয়টার মানেই হচ্ছে 2। ঠিক আছে? ওকে। তার মানে আমি যদি এখন একটা সূত্রের দিকে যাই, কি হবে? হবে হচ্ছে, ওকে ফাইন, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার ইকুয়াল, এখন আমার a হচ্ছে এই ভিতরের অংশটা, 3 টু দি পাওয়ার 1/3 হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু a মাইনাস b, b কোনটা? এইটা, b হোল স্কয়ার। এখন আমি উভয় পক্ষকে বর্গমূল করব, বর্গমূল করে আমি এটার ধনাত্মক মান নিব, কারণ a স্কয়ার এটাকে যদি আমি বর্গমূল করি আমার ধনাত্মক এবং ঋণাত্মক উভয় মানই আসবে। কিন্তু এই যে এখানে a এর মান 0-র চাইতে বড়, তার মানে আমি এখানে ধনাত্মক মান নিয়ে বিবেচনা করব। এই কারণে এই ছোট্ট একটা ক্লু দেয়া আছে, এর মানটাকে আমি ধনাত্মক নিয়ে বিবেচনা করব, ঋণাত্মক নিচ্ছি না। এই কারণে আমি এখানে সরাসরি লিখে দিব যে a ইকুয়াল টু 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার মাইনাস 1/3, a এর ধনাত্মক মান নিয়ে, যেহেতু a is greater than or equal 0। তখন আমি যদি এটাকে ঘন করি, কি হবে? ঘন করলে, কেন ঘন করব? কারণ আমার ওই যে প্রমাণে a কিউব আছে, তাহলে আমি যদি ঘন করি a কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব। তো a মাইনাস b হোল কিউবের ক্ষেত্রে আমি কি হিসাব করব? এই এখন আসি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, একটা বিশাল লম্বা লাইন হবে। এখন এটা যদি আমি লিখি, একটু বড় হবে এই জায়গাটায়, তাহলে কি হবে? আমি লিখি যে a কিউব, তাহলে এইটা কিউব, তাহলে 3 টু দি পাওয়ার 1/3 কিউব a কিউব মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 কিউব a কিউব মাইনাস b কিউব,
মাইনাস 3a b ইন্টু 3 হাফ মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। এই তো এখন একটা মজার ব্যাপার দেখো, এই 3 টু দি পাওয়ার 1/3 আর 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটার ভ্যালু হচ্ছে a। তাহলে এই a এই জায়গাটাতে হবে, এটা হচ্ছে a এর ভ্যালু। আবার দেখো এই 3 টু দি পাওয়ার 1/3 আর 3 মাইনাস 1/3 এটা করলে আমরা একটু আগে দেখছি এটা হচ্ছে 1 হয়। তাহলে কি থাকতেছে বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে হচ্ছে এই a কিউব 3 এর 1/3 হোল কিউব মানে হচ্ছে 3, ওকে, মাইনাস এটা কি হবে? এটা কি হবে? 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/3 মাইনাস 1/3। তো এখন এটা 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/3 মাইনাস এই যে 3 এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে a, তাহলে এটা বাকি থাকতেছে 3a। এই তো এখন আমি যদি এটাকে একটু এই পাশে নিয়ে লিখি যে এই জায়গাটা আমি একটু বাদ দিলাম, তাহলে আমি এখান থেকে লেখার চেষ্টা করব। তাহলে আমি যদি এই অংশটাকে একটু উপরে উঠাই তাহলে কি দাঁড়াচ্ছে হচ্ছে আমাকে এই a কিউব ইজ ইকুয়াল টু, আমি নিচে যদি 3 কমন নেই তাহলে 3, তাহলে এটা হচ্ছে 3 তারিখে 9 মাইনাস এটা 1, এটা হচ্ছে 9a। তো কি দাঁড়াচ্ছে? এই 3 এর a কিউব হবে 3a কিউব, এই যে মাইনাস 9a এটা এই পাশে নিয়ে আসি 9a, আর এই যে 9 মাইনাস 1 এটা হচ্ছে ইকুয়াল 8। এইটাই সম্ভবত প্রমাণটা চাইছে। তার মানে এই 3a কিউব প্লাস 9a ইকুয়ালস টু 8 এটা প্রমাণ করা যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম হওয়ার কথা না, আমার মনে হয় হওয়ার কথা না। এই অঙ্কগুলো খুব সোজা, পুরো সূচকটাই সোজা। আসলে মানুষ যেটা পারে সেটাই সোজা, মানুষ যেটা পারে না সেটাই কঠিন। হ্যাঁ, ভুলভ্রান্তি মানুষের হবে, তবে সে চেষ্টা যে না করে তার তো জীবনে ভুল নেই, তার জীবনে হিসাব নেই, সে ওকে। আর যে চেষ্টা করে সে জীবনে কিছু পায় এবং মাঝে কিছু হারায়। সুতরাং এই অঙ্কগুলো হচ্ছে চেষ্টার ব্যাপার। আমি 9.1 যে সমাধান করার কথা বলেছি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ওই যে বইয়ের যে কাজের অংশটা আছে না, তোমরা ক খ গ ঘ উম চ ছ সব করবা। তারপরে বইয়ের যে উদাহরণ দেওয়া আছে 17টা, এই 17টা উদাহরণই অঙ্ক করবা এবং না দেখে করবা। কোনো ধরনের সলিউশন, এই যে আমি তো একটা সলিউশন দিলাম, এটা তো তোমরা দেখলা বুঝলা, কিন্তু তোমরা যখন ম্যাথ করবা না দেখে সলভ করবা, না দেখে। মন থাকবে? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। আমি পরের ক্লাসে এই সূচকের MCQ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আল্লাহ।